আজকের এপিসোডে ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানবেন যা আগে শোনেন নাই। অনেকে বলতো ইরান হাইরা যাবে, এখন তারা নৈরাচারে বসতেছে। আরে ইরানে বোমা মাইরা তামা তামা করে দিলেও তো আমেরিকান প্লেন নামায় ফেলতেছে বোমা মাইরা। ইরানের কেসটা কি? ইরানের এই সামরিক সক্ষমতা কই থেকে আসতেছে? কেমনে সে বানাইতেছে বিধ্বংসী মিসাইল? কই পাইলো টেকনোলজি? আজ যা শুনবেন অনেক কিছু ব্যাপার ফকফকা হয়ে যাবে, আপনি নিজেই বুঝবেন এই যুদ্ধের ফল কি হবে। আসেন আল্লাহর নামে শুরু করি। এই আলাপ শুরু করার আগে আমাদের জানতে হবে কেন ইরান যুদ্ধ নিয়ে আমাদের গভীরভাবে বুঝতে হবে, কেন আমাদের আলাপ করতে হবে, কেন আমি এপিসোড করতেছি একটার পর একটা। কারণ ইরানের এই যুদ্ধ আমাদের আগামী দুনিয়ার জন্য একটা অতি গুরুত্বপূর্ণ ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতিহাসের মোড় উল্টায় দিতে পারে এমন একটা যুদ্ধের কথা যদি বলেন, সেটা ইরানের সংঘাত। এমনকি বাংলাদেশের বর্তমান বিএনপি রেজিমের ভবিষ্যৎ নির্ভর করতেছে এই যুদ্ধে কে বিজয়ী হবে তার উপরে। কারণ যেই জিতু দুনিয়ার ভারসাম্য পাল্টায় যাবে। আমাকে অনেকেই জিগায়, দাদা ইরান কি জিতবে? আমি ভবিষ্যৎবাণী করব না, আমি ইরানের পক্ষে। কারণ ইরানের যুদ্ধ ন্যায়ের যুদ্ধ, ইনসাফের পক্ষে। ইরানে মিনাবে সাজারে তায়েবে প্রাইমারি স্কুলে যে মার্কিন বোমা ফেলছে না, প্রায় 200-র মতো মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। একটা সার্বভৌম স্বাধীন দেশে বিনা কারণে বোমা ফেলে লন্ডভন্ড করে দিল, প্রধান নেতাকে মাইরা ফেললো আন্তর্জাতিক আইন উপেক্ষা কইরা। আর পরদিন বাঙ্গুল্যান্ডে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিল, ইরানকে নিন্দা জানায়। কি পরিমাণে ইসরায়েল আর আমেরিকার হইলে এই কাজ করতে পারে বিএনপি রেজিম? কোনো গ্লানি নাই, লজ্জা নাই। আমেরিকার চাটতে পারছে, এতেই খুশি। এই পৃথিবীতে পাপ আর পুণ্যের বিচার হয় ওই নিষ্পাপ শিশুদের মৃত্যুর জন্য, যাদের মনে একটু মায়া জন্মায় না, তারা যেন ধ্বংস হয়ে যায়। মুজিব তার পাপের প্রাশ্চিত্য করছে, হাসিনা তার পাপের প্রাশ্চিত্য করছে, ট্রাম্প নেতানিয়াহু করবে, মোদি করবে, হিটলার করছে, মুসলিনি করছে, আর তাদের সেবাদাস এই খলিলুর রহমানরাও করবে। এই বিবৃতি দিয়া খলিলুর রহমান নিজেকে আমেরিকার ইসরায়েলের এক নিকৃষ্ট মানুষ হিসাবে প্রতিষ্ঠা করছে বাংলাদেশে। বাংলাদেশের ইতিহাসে অভিশাপ আর ঘৃণার সাথে উচ্চারিত হবে এই খলিলুর রহমানের নাম। বাংলাদেশে কখনো যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইয়া এই বিবৃতি প্রত্যাহার করা হবে। আমি বাংলাদেশের বিরোধী দলেরও নিন্দা জানাই। এই অগ্রহণযোগ্য বিবৃতির প্রতিবাদ জানায় নাই সংসদে, কোনো ব্যাখ্যা দাবি করে নাই সংসদে সরকারি দলের কাছে। আপনাদের হুদাগামে 38% জনগণ ভোট দিচ্ছে নাকি? বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব যদি করতে না পারেন, পাবলিকে আপনাদেরকে তুলবে না। পাবলিকে তার নিজের নেতা খুঁজে নেবে। আপনাদের ব্যাখ্যা দিতে হবে কেন আমেরিকার বিরুদ্ধে কিছু কইতে পারেন না আপনারা। আমেরিকা যদি বিএনপি আর আপনার দুই তরফেরই আব্বু হয়, তাহলে তো আপনারা দুই ভাই। আপনাদের উপরে ভরসা রাখবে কেমনে বাংলাদেশের মানুষ? ইরান প্রশ্নে স্পষ্ট অবস্থান নিতে না পারলে বাংলাদেশের জনগণের নেতা ভবিষ্যতের নেতা হইতে পারবেন না। ক্লিয়ার, ফুল স্টপ। এইটা জামাত আর এনসিপি মাথায় রেখেন। এমনিতে পাবলিক আপনাদের সংসদের পারফরমেন্স দেখে হতাশ হইতেছে। শেষে কিন্তু ম্যাঙ্গোয়ার্স এক বোধ গান হয়ে যাবে। যাকে এবার আসল আলোচনায় আসি। এই বিপুল বিধ্বংসী মিসাইল পাওয়ার কেমনে পাইল ইরান, যে দুইটা বৃহৎ সামরিক শক্তি একসাথে পাইরা উঠতেছে না? আমি ইরানের দুই শক্তি নিয়ে আগে দুইটা ভিডিও করেছি। বলছি ইরানের বিটকয়েনের পাওয়ারফুল ইকোনমি নিয়ে, আর রাশিয়ার সাথে ইরানের ঐতিহাসিক সম্পর্ক এবং সামরিক সহায়তা নিয়ে। আজকে দেখব ইরানের মিসাইল প্রযুক্তি নিয়ে। এরপরে আর একটা এপিসোড আসবে, ইরানে স্থলপথে নাকি আগ্রাসন চালাইবে আমেরিকা, সেটা ট্রাম্প করতে পারবে কিনা, করলে কেন আমেরিকা আর ইসরায়েলের হাগা ছুটে যাবে সেটা নিয়ে। আসেন আজকাল আলাপ শুরু করি মিসাইল নিয়ে। ইরাক ইরান যুদ্ধের কথা মনে আছে না? অনেকে হয়তো মনে নাই, বা তখন হয়তো জন্মান নাই। ইরাক ইরান যুদ্ধ চলে প্রায় 8 বছর, 1980 সালের সেপ্টেম্বর থেকে 88 সালের অগাস্ট মাস পর্যন্ত। ওই যুদ্ধে ইরাক ইরানের উপরে ব্যালিস্টিক মিসাইল ছুটছিল 516টা। রাশিয়া থেকে পাইছিল স্কাড মিসাইল, আর ইরাক নিজে এটাকে ইমপ্রুভ করে বানাইছিল আল হুসাইন মিসাইল। ইরাক মিসাইল মাইরা তামা তামা করে দিছিল ইরানকে। ইরান দেখে কেস খারাপ, তখন তারা করবে কি? তার এখন মিসাইল লাগবে। এই মিসাইল টেকনোলজি ইরান কেমনে পাইল? ওই সময় ব্যালিস্টিক মিসাইল তৈরি করার মতো প্রযুক্তিগত সক্ষমতা, ইঞ্জিনিয়ারিং জানা এটা ইরানের ছিল না। কিন্তু আজকে দেখেন, যে মিসাইল ইরানের আছে তার দুনিয়ার অনেক বড় বড় দেশে নাই, এমনকি আমেরিকারও নাই। সেই রোমাঞ্চকর গল্পই আজকে শোনাবো। তাহলে আন্তর্জাতিক শক্তিগুলা কে কার সাথে আছে, খেলা কেমনে চলতেছে, কোন লেভেলে, সেটা বোঝা যাবে। আসেন শুরু করি ওইটা।
ইরাক ওই সময় তো মারতেছে ইরানে মিসাইল, ইরানকে ইমিডিয়েটকে সাহায্য করবে তখন তাইলে। সেই সময় ভূ রাজনীতিতে সিরিয়া লিবিয়া ছিল সাদ্দাম হোসেনের প্রতিদ্বন্দ্বী। ইরানকে প্রথম রাশিয়ার তৈরি স্কাড মিসাইল দিছিল লিবিয়া। 1984 সালে লিবিয়া প্রথম ইরানকে মাত্র আটটা স্কাড মিসাইল দেয়। লিবিয়া কিন্তু ট্রেনিং দেয় না, কিন্তু তাহলে ট্রেনিং দিল কে? ইরানকে ট্রেনিং আর লজিস্টিক সাপোর্ট দিছিল সিরিয়া। 1984 থেকে 25 সালে ইরানের রেভলিউশনারি গার্ডসের একটা বিশেষ দলকে সিরিয়া একটা গোপন ঘাঁটিতে পাঠানো হয় এই মিসাইল প্রযুক্তি শেখানোর জন্য। ইরানের এই দলের নেতৃত্ব ছিল হাসান তেহরানি মোকাদ্দেম। এই হাসান তেহরানি মোকাদ্দেমই হইতেছে ইরানের মিসাইল প্রোগ্রামের জনক। মিসাইলের কি কি টেকনোলজি শেখানো হয় কয় দাও লাগবি? আচ্ছা কয় দিই। আবার মিসাইল ব্যানে এটি উটি মারা শুরু করে না, ওই ধানমন্ডি 32 নাম্বার আর টুঙ্গিপাড়া ছাড়া ওই দুটা মারা যাবে আর কি। আসেন মিসাইলের কি কি ট্রেনিং লাগে সেটা দেখি। এটা বলার দরকার আছে, কারণ এই গল্পটা শুধু মিসাইলের ট্রেনিং এর গল্প না। এটা আসলে কিভাবে সোভিয়েত ইউনিয়নের একটা সামরিক স্কুল থেকে সিরিয়া শিখলো, সিরিয়া থেকে ইরান শিখলো, আর পুরা মধ্যপ্রাচ্যের শক্তির খেলা বদলায় গেল সেই গল্প। ইরান ইরাকের যুদ্ধের সময় ইরাক স্কাড মারতেছে, আর ইরানের কি আছে? কিছু নাই, কিন্তু ইচ্ছা শক্তি ছিল, লোক ছিল, রাগ ছিল, ক্ষোভ ছিল, প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই পর্যায়ে ব্যালাস্টিক মিসাইল চালানোর বাস্তব অভিজ্ঞতা ছিল না। সিরিয়া সাহায্য করতে আগে আসে, কারণ সিরিয়া এই বিদ্যা আকাশ থেকে পায় নাই, সিরিয়া বিদ্যা পাইছে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে। খোদ সোভিয়েতরা 1970-এর দশকে সিরিয়াকে স্কাড এবং ফ্রগ 7 এই সিস্টেম দেয়। 74 সালে সিরিয়ার একদল অফিসার স্কাড অপারেশনের প্রশিক্ষণের জন্য সোভিয়েত ইউনিয়নে যায়। আর 76 সালের শুরুতে সোভিয়েতরা সিরিয়াকে স্কাড লঞ্চার আর সাপোর্ট ইকুইপমেন্ট পাঠায়। স্কাডের একটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটার ভেতরে লিকুইড ফুয়েল থাকে, অন্য মিসাইলে থাকে না। কিন্তু স্কাডই প্রথম মিসাইল যেটা লিকুইড ফুয়েল দিয়ে চলে। তার মানে এই ফুয়েলটাকে ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট, ঝামেলাপূর্ণ, ঝুঁকিপূর্ণ। এবং এটা মারার জন্য প্রস্তুতিটা জটিল। এটার জন্য লাগে TEL, তেল না কলে, TEL মানে ট্রান্সপোর্টার ইরেক্টার লঞ্চার। মানে বুঝেছেন তো? মানে হইতেছে এগুলো টেরাকের উপরে লাগানো থাকে, দেখেছেন না? মিসাইল নিয়ে যায়, তারপরে আস্তে আস্তে খাড়া হয়, তারপরে ফজা পাগলার মতো ফায়ার করতেছে, আর পাকিস্তানি ছেলেরা ডরে পালায় যাইতেছে। হুমকে কইরা ফায়ার বললে ওইটা ফায়ার হয়ে যায়। এখন এটা ঠিক মতো মারতে না পারলে নিজের লোকের উপরে ফাইটে যাবে। তো এখন প্রশ্ন হইতেছে সিরিয়ার সাথে ইরানের এত ভাব হইল কেন? উত্তর খুবই সোজা কিন্তু গভীর, কারণ দুই দেশের একসাথে দাঁড়ানোর জন্য শুধু আদর্শ না, যুদ্ধেরও প্রয়োজন ছিল। ইরাক ইরান যুদ্ধের সময় আরব দুনিয়ার অনেকেই ইরাকের পাশে ছিল, কিন্তু সিরিয়া উল্টা দিকে গেল। হাফেজ আল আসাদের সিরিয়া ইরাকের বাদ শাসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিল। মানে ওরা কিন্তু বাদ পার্টি, সিরিয়াতেও কিন্তু বাদ পার্টি, কিন্তু বাস্তবে দুইটা ছিল শত্রু শিবির। ফলে সিরিয়ার কাছে ইরান শুধু বন্ধু না, ইরাককে ব্যালেন্স করার কৌশলগত সঙ্গীও হয়ে পড়ে। পরে এই সম্পর্ক আরো গাঢ় হয়, কারণ দুই পক্ষই ইসরায়েল আর পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে নিজেদেরকে একটা আঞ্চলিক একটা শক্তি হিসেবে দেখতে শুরু করে। আজকের ভাষায় যেটাকে বলা হয় এক্সিস, তার বীজ তখনই পোতা হয়। সিরিয়ার গৃহযুদ্ধ বহু বছর রাশিয়া ইরান একসঙ্গে আসাদ সরকারকে সমর্থন করছে, এটার পিছনে এটা কারণ। এখন আসল বড় প্রশ্ন, সিরিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক এত গভীর কেন ছিল? এইটাই হইতেছে কোল্ড ওয়ারের জিওপলিটিক্স। সোভিয়েত ইউনিয়নের চোখে সিরিয়া ছিল মধ্যপ্রাচ্যে একটা ফরওয়ার্ড পোস্ট। একদিকে আরব ইসরায়েলের সংঘাত, অন্যদিকে আমেরিকা তার প্রভাব, তার উপরে পূর্ব ভূমধ্যসাগরের সামরিক উপস্থিতি। সোভিয়েতদের জন্য সিরিয়া ছিল এমন একটা মিত্র যার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের খেলায় ঢুকতে পারে। 80-র দশকে সিরিয়া কার্যত সোভিয়েত উপস্থিতির একটা সেন্টার পিস হয়ে উঠছিল। সিরিয়ার প্রতিরক্ষা প্রস্তুতির মেরুদণ্ডই ছিল সোভিয়েত সহায়তা, সোভিয়েত অস্ত্র, সোভিয়েত টেকনোলজি। তাইলে সম্পর্কটা দাঁড়াইলো এরকম, সোভিয়েতরা সিরিয়াকে অস্ত্র দিল, প্রশিক্ষণ দিল, রাজনৈতিক ছাতা দিল, বিনিময়ে সিরিয়া দিল আঞ্চলিক প্রভাব, সামরিক প্রবেশদ্বার, আর মধ্যপ্রাচ্যের খেলায় অংশ নেওয়ার একটা নির্ভরযোগ্য ঘাঁটি। এখন খেলা হবে, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এইটা শুধু বন্ধুত্ব ছিল না, এটা ছিল ঠান্ডা মাথার একটা কৌশলগত মিত্রতা। আর সেই কারণেই যখন ইরানের দরকার হলো ব্যালিস্টিক মিসাইল অপারেশনের ব্যবহারিক জ্ঞান, আর তখন সিরিয়া শুধু সহানুভূতি দেখায় নাই, নিজের শেখা বিদ্যাও শেয়ার করলো ইরানের সাথে। সব মিলায় এই যাই দাঁড়াইলো যে মস্কো শিখাইছে দামেস্কোকে, দামেস্কো পথ দেখাইছে তেহরানকে, আর এই সামরিক জ্ঞানের স্রোতেই পরে মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র বদলাই গেছে।
তাই সিরিয়া আর ইরান সম্পর্ক কোনো হঠাৎ জন্ম নেওয়া প্রেম না, আর সিরিয়া রাশিয়া সম্পর্ক কোনো আবেগের গল্প না। এই দুইটাই তৈরি হয়েছে যুদ্ধ, প্রতিদ্বন্দ্বিতা, কৌশল আর টিকে থাকার গণিত দিয়া। তো এখন ইরান মিসাইল পাইলো, টেকনোলজি পাইলো, তারপরে কি করলো তারা? তারপরে তারা যেটা করলো, লিবিয়া থেকে যে এই স্কাড মিসাইল এটা খুলে খুলে ইরানিয়ানরা দেখে কেমনে বানাইছে এই মালটা। তারপর সে একই জিনিস ইরান বানায়। এই স্কাড দেখা ওই একই সময় আর একটা দেশ নিজেদের দেশে মিসাইল বানাইতেছিল নিজেদের টেকনোলজিতে। ইরান থেকে একটু আগাই ছিল তারা। কোন দেশ সেটা? এটাই হইতেছে উত্তর কোরিয়া। স্কাড দেখা ইরান বানায় তার প্রথম মিসাইল শাহাব-1, আর উত্তর কোরিয়া বানায় হওয়াসং-5 মিসাইল। তার মানে স্কাডের বাচ্চা দুইটা, শাহাব আর হওয়াসং, দুই ভাই, একই টেকনোলজি, একই ডিজাইন, দুইজন বানাইছে। ইরানিরা যখন সিরিয়াতে স্কাডের প্রশিক্ষণ নিতে যায় তখন আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সিরিয়ার সাথে উত্তর কোরিয়ার মিসাইল টেকনোলজি দেয়া নিয়ে ছিল। ওইখানে উত্তর কোরিয়ার ইঞ্জিনিয়াররা ছিল। সিরিয়া আর উত্তর কোরিয়ার দরকার ছিল টাকা, ইরানের দরকার ছিল মিসাইল টেকনোলজি। গড়ে উঠলো ওই সময় একটা ত্রিপক্ষীয় অক্ষ, ইরান, সিরিয়া, নর্থ কোরিয়া এক্সিস। এই তিন দেশের মধ্যে একটা অলিখিত চুক্তি তৈরি হলো। কি সেটা? উত্তর কোরিয়া প্রযুক্তি আর হার্ডওয়্যার সরবরাহ করবে, সিরিয়া প্রশিক্ষণ আর লজিস্টিক ট্রানজিট সুবিধা দেবে, ইরানের মিসাইল প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, যা যা যন্ত্রপাতি যা যা আসতো উত্তর কোরিয়া থেকে, প্রথমে সিরিয়া আসতো, সিরিয়া থেকে যাইতো ইরানে। আর ইরান নগদ অর্থ এবং তেল দিবে। সিরিয়া এবং উত্তর কোরিয়া দুইজনেরই সেই টাইমে খুব প্রয়োজন ছিল টাকার এবং তেলের। সিরিয়ায় মধ্যস্থতা না করলে ইরানের পক্ষে ডিল করাটা জটিল কাজ হইতো। এই থেকে শুরু হইল উত্তর কোরিয়া ইরানের মিসাইল প্রযুক্তির সহযোগিতা। এই সহযোগিতার ফল কি হইল? 1980 শেষ দিকে এবং 90 দশকে উত্তর কোরিয়া ইরানে মিসাইল তৈরির কারখানা স্থাপন করে দেয়। ইরানের কারখানাগুলো উত্তর কোরিয়া স্থাপন করে দেওয়া, তার টেকনোলজি শাহাব-1 এবং শাহাব-2 উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পিয়ংইয়ং থেকে আসে। উত্তর কোরিয়ার নডং-1 মিসাইলের ইঞ্জিনের উপর ভিত্তি করে ইরান তার দূরপাল্লার শাহাব-3 মিসাইল তৈরি করে। শাহাব-3 একটা খুব দারুণ মিসাইল। 1990 থেকে তারা যৌথ গবেষণা শুরু করে। এই যৌথ গবেষণা হয়তো তেহরানের কাছে অবস্থিত খজির এবং হেম্মাত মিসাইল কমপ্লেক্সে। ওইখানে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা ইরানি ইঞ্জিনিয়ারদের সাথে একসাথে কাজ করতো, হাতে কলমে কাজ শিখাইতো, নিজেরা শিখতো, নিজেরা একসাথে টেকনোলজি ডেভেলপ করতো। আজ যে সর্বাধুনিক খোররামশা মিসাইল দেখেন, এটা ইরানের তৈরি আর এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বিপজ্জনক তরল জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এই খোররামশা মিসাইলটা মূলত উত্তর কোরিয়ার হওয়াসাং-10 মিসাইলের একটা উন্নত ইরানি সংস্করণ। এটা মূল নকশাটা সোভিয়েত ইউনিয়নের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য R-27 মিসাইলের উপরে ভিত্তি করে তৈরি। 17 সালে ইরান বানায় খোররামশা-1। খোররামশা-2 এর গাইডিং সিস্টেমটাকে উন্নতি করা হয়। খোররামশা-4 2023 সালে এটা মার্কেটে আসে। এইটা সুবিধা হইতেছে তাড়াতাড়ি বানানো যায়। খোররামশা-4 আগের চেয়ে অনেক দ্রুত তৈরি করা যায়, আর জ্বালানি এটা দীর্ঘ সময় ভিতরে রাখা সম্ভব। এবং এইটাই আমেরিকা আর ইসরায়েলের মাথা ব্যথার কারণ। উত্তর কোরিয়ার টাকা পাইতেছে ইরান থেকে, কিন্তু তার একটা আরো বড় লাভ হইতেছে। কি সেটা? এইখানে আসে ইয়ামেন আর হুতিদের সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক, ইরানের সম্পর্ক। ইয়ামেনের গৃহযুদ্ধে হুতিরা যে মিসাইলগুলো ব্যবহার করতেছে সেগুলো হইতেছে উত্তর কোরিয়া থেকে আর ইরান থেকে আসা প্রযুক্তি। এর মাধ্যমে উত্তর কোরিয়া তার মিসাইলের লাইভ টেস্টিং করে। উত্তর কোরিয়ার নিজের দেশে যদি মিসাইলের পরীক্ষা করতো, তা করলে ওটা মরুভূমিতে যায় পড়ে অথবা সাগরে যায় পড়ে। মানে কোনো যুদ্ধ, উত্তর কোরিয়া তো কোনো যুদ্ধ করতেছে না, তো পাল্টা কোনো আঘাত তো আসতেছে না, ও মিসাইল ছোড়ে। কিন্তু ওই মিসাইলটাকে কিভাবে শত্রু দেশ অ্যাটাক করবে, ফেলায় দেবে, আসতে দেবে না, সেটা তো দেখতে হবে। হুতিরা যখন সৌদি আরবে ছোড়ে ওদের মিসাইল, প্যাট্রিয়ট মিসাইল মারে আমেরিকা, এই মিসাইলগুলো ছোড়ে, তখন উত্তর কোরিয়া বুঝতে পারে তাদের ডিজাইন কেমন, তাদের ডিজাইনটা ওটা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারতেছে কিনা, কার্যকর কিনা। হুতিরা কিন্তু খুব আধুনিক মিসাইল মারে। যখন একটা মিসাইল রিয়াদ পর্যন্ত পৌঁছায় তখন আমেরিকান প্যাট্রিয়ট ছুটতেছে, আর পিয়ংইয়ং এই ডেটা পেয়ে যাইতেছে, তাদের প্রযুক্তির পাল্লা নির্ভুলতা সম্পর্কে সঠিক এবং নিশ্চিত তথ্য পাইতেছে। সেই তথ্যের উপর ভিত্তি করে মিসাইলের উন্নতি করতেছে। উত্তর কোরিয়া ইরানকে শিক্ষক হিসেবে হাতে কলমে কাজ শিখাইছে। আর হুতিরা যখন এই একই প্রযুক্তির মিসাইল সৌদি আরব বা ইসরায়েলের দিকে চড়ে, তখন উত্তর কোরিয়া পর্দার আড়ালে বৈশা তাদের অস্ত্রের রিয়েল টাইম পারফরমেন্স দেখে। এইটা পিয়ংইয়ং এর কোনো খরচ ছাড়াই বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে তাদের অস্ত্রের কার্যকারিতা যাচাই করার সুবর্ণ সুযোগ পায়। এই কারণে উত্তর কোরিয়ার অস্ত্র দিনে দিনে শক্তিশালী হইতেছে। এবং দেখছেন তো তাদের টেকনোলজি কিন্তু আমেরিকান এই টেকনোলজি ভেদ করে যাইতে পারে। এই জন্য এই ডেটা পায় তারা।
মানে আমেরিকা মধ্যপ্রাচ্যকে সেভ করার জন্য প্যাট্রিয়ট বসাইছে, আর উত্তর কোরিয়া হুতিদেরকে অস্ত্র দেয়, হুতিরা এই অস্ত্র মারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, এবং ওইখান থেকে প্যাট্রিয়ট সরে ওই অস্ত্রটাকে ফেলায় দেওয়ার জন্য, ওই মিসাইলটাকে ফেলায় দেওয়ার জন্য। আর তখন ওই ডেটা নেয় পিয়ংইয়ং, উত্তর কোরিয়া, আর নিজের অস্ত্রকে আরো উন্নত বানায়। এই হইতেছে খেলা। মানে আমেরিকা বিনা পয়সায় টেস্টিং গ্রাউন্ড দিয়ে দিছে উত্তর কোরিয়াকে। এখনো কি উত্তর কোরিয়া থেকে ইরানে অস্ত্র আসে? হ্যাঁ আসে, কিন্তু পুরো অস্ত্র বানানো অস্ত্র আসে না। মানে একটা মিসাইল ট্রাকে উঠায় বা বিমানে উঠায় পাঠায় দেয় না। এখন আসে যন্ত্রাংশ, প্রযুক্তি, ইলেকট্রনিক কম্পোনেন্ট, ইঞ্জিনের অংশ, কার্বন ফাইবার, অর্থাৎ পুরো অস্ত্র না, কিন্তু অস্ত্র বানানোর জন্য যে জিনিস লাগে সেই সবগুলো। এটার একটা সুবিধা আছে যে পুরো মিসাইল পাঠাইলে তো ধরে ফেলবে যে পাঠাইতেছে, এখন আর বুঝতেই পারে না কি পাঠাইতেছে, কি বানাইতেছে ওইটা দিয়া। দুই দেশ যৌথ উন্নয়ন করে, মানে তুমি বানাও আমি কিনি এরকম না, বরং চলো আমরা একসাথে বানাই। এখন ভাবেন, ইরানের বিজ্ঞানী উত্তর কোরিয়া কাজ করতেছে, উত্তর কোরিয়ার ইঞ্জিনিয়ার ইরানের সামরিক শিল্পে গিয়ে কাজ করতেছে। এই যে প্রযুক্তি ভাগাভাগি, অভিজ্ঞতা ভাগাভাগি, ডিজাইন ভাগাভাগি, এখানে আসল খেলাটা। এই সম্পর্কের সঙ্গে রাশিয়া কেন গুরুত্বপূর্ণ? এখন পুরো ছবিটা বুঝতে হলে রাশিয়াকে দেখতে হবে। ইউক্রেন যুদ্ধের পরে তাদের একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে। রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া, এই তিনটা দেশের মধ্যে এক ধরনের অঘোষিত কৌশলগত ত্রিভুজ তৈরি হয়েছে। একজন ড্রোন দেয়, একজন গোলা বারুদ দেয়, একজন প্রযুক্তি দেয়, একজন আর একজনকে ঘুরপথে সাহায্য করে। মানে এখন আর এই সম্পর্ক দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না, এটা ধীরে ধীরে বড় একটা যুদ্ধ অর্থনীতির নেটওয়ার্কে পরিণত হয়েছে। এখন সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, পারমাণবিক প্রযুক্তি কি উত্তর কোরিয়া ইরানকে দিচ্ছে? অনেক বিশ্লেষক, অনেক গোয়েন্দা সংস্থা, অনেক পর্যবেক্ষক মনে করে পারমাণবিক বোমার ক্ষেত্রে ইরান আর উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহযোগিতা অনেক গভীর। মানে কি? মানে বোমা হাতে তুলে দেওয়া না হইলেও বোমা বানানোর জন্য যে জ্ঞান লাগে, মিসাইলের মাথায় যে বসানোর জন্য যে কৌশল লাগে, ওয়ারহেড ছোট করার যে প্রযুক্তি লাগে, ছোট ছোট ওয়ারহেড লাগে, সেই প্রযুক্তি সেই সমস্ত জায়গায় সহযোগিতা হইতেছে, এবং এটার অনেক প্রমাণ পাওয়া গেছে। অনেক দিন আগে থেকেই উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার সময় ইরানের বিশেষজ্ঞরা সেখানে থাকতো, এই তথ্য পাওয়া গেছে। দ্বিতীয়ত, উত্তর কোরিয়া যেভাবে মিসাইলের মাথায় পারমাণবিক ওয়ারহেড বসানোর উপযোগী ডিজাইন তৈরি করছে, একই ডিজাইন ইরানের মিসাইলে দেখা গেছে। পাকিস্তানে পারমাণবিক বোমার জনক আব্দুল কাদের খানের একটা নেটওয়ার্ক ছিল, নাম ছিল একিউ খান নেটওয়ার্ক। এটা এমন একটা বৈশ্বিক চেইন শপ যেখান থেকে টাকা দিলে পারমাণবিক বোমা তৈরির গোপন বিদ্যা এবং সরঞ্জাম কেনা যেত। এই জন্যই কিন্তু আব্দুল কাদের খানকে ধরা হয়, পাকিস্তানে ধরে, শাস্তিও হয়, বিচারও হয়। ধারণা করা হয় ইরান আর উত্তর কোরিয়া দুইজনেই সেই নেটওয়ার্ক থেকে প্রযুক্তি কিনছিল। উত্তর কোরিয়া আর ইরানের সম্পর্ক এখন আর শুধু অস্ত্র কেনা বেচার ব্যবসা না, এটা এখন প্রযুক্তি, গবেষণা, মিসাইল উন্নয়ন এবং সামরিক অভিজ্ঞতা আর সম্ভাব্য পারমাণবিক দক্ষতা বিনিময়ের সম্পর্ক। মানে একজন আরেকজনকে জিনিস দিচ্ছে তাই না, বরং ক্ষমতা তৈরি করে দিচ্ছে, পাওয়ার তৈরি করে দিচ্ছে, মিলিটারি পাওয়ার তৈরি করে দিচ্ছে। আর আমেরিকা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আতঙ্ক এইখানেই, কারণ অস্ত্র কিনে ফেললে সেটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু প্রযুক্তি যদি শিখে ফেলে, গবেষণা যদি আয়ত্তে চলে আসে, ডিজাইন যদি নিজের হাতে চলে আসে, তখন আপনি শুধু ক্রেতা থাকেন না, আপনি নিজেই নির্মাতা হয়ে যান। ইরান সেটাই হয়েছে, মিসাইলের নির্মাতা হয়ে গেছে। টেকনোলজি সে জানে, খুব ভালোভাবে জানে, খুব পাওয়ারফুলি জানে। আর যখন ইরান, উত্তর কোরিয়া, রাশিয়ার মতো দেশগুলো এইভাবে একে অন্যকে শক্তি যোগাইতে শুরু করে, তখন বিষয়টা আর আঞ্চলিক থাকে না। ইরানের বর্তমান নেতৃত্ব এখন পারমাণবিক বোমা বানানোর জন্য বদ্ধপরিকর। দেখেন, এটা ফ্রেঞ্চ মিডিয়া, খুব নামকরা মিডিয়া, এখানেই তারা বলতেছে ইরানের মিসাইল শক্তি কোনো জাদু না, এটা ইরাকের স্কাড হামলার ধাক্কা, লিবিয়ার জরুরি সরবরাহ, সিরিয়ার প্রশিক্ষণ, উত্তর কোরিয়ার প্রযুক্তি আর বহু দশকের নিজস্ব শিল্পায়নের ফল। এখন তেহরান আর শুধু অস্ত্রের বাজারের ক্রেতা না, সে নিজেই অস্ত্র শক্তির এক স্বয়ংসম্পূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। আর এই যুদ্ধে সামনে ইরান, পিছে আছে রাশিয়া আর উত্তর কোরিয়া। যুদ্ধটা এত সহজে শেষ হবে না। উন্মাদ হয়ে উঠছে ট্রাম্প, এরে ওরে ছাঁটাই করতেছে, সেনা প্রধানকে পর্যন্ত ছাঁটাই করছে। কইছিলাম না আমেরিকা হারতেছে? এইবার দেখেন, ফরেন পলিসিও কইছে হারতেছে ট্রাম্প। বাঙ্গুল্যান্ডে ট্রাম্প আর আমেরিকার হোগাচাটা সুশীলদের মুখে জামা ঘষে দেওয়ার সময় আসছে, তৈরি হয়ে যান। বাংলাদেশ থেকে শুধু ইন্ডিয়ান আগ্রাসনকে পরাজিত করলে চলবে না। বাংলাদেশে ইন্ডিয়ান আর আমেরিকার স্বার্থ একই। ইন্ডিয়ান লেসপেন্সার আর আমেরিকার লেসপেন্সার কখনো কখনো মিলা যায়, একসাথে কাজ করে। এই দুই লেসপেন্সার গ্রুপকে পরাজিত করতে না পারলে বাংলাদেশ আজাদ হবে না। সেই আজাদির প্রস্তুতি নেন। ইনকিলাব জিন্দাবাদ।